এই মুহূর্তে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ছাড়া ঢাকার সামনে কার্যকর বিকল্প অত্যন্ত সীমিত। আর 6 মাসে তারেক সরকারের রিপোর্ট কার্ড বা কি বলছে? আজকের আলোচনা এই 4টি খবরকে এক সুতোয় বাঁধার চেষ্টা। প্রথমে তারেকের দিল্লি সফর এবং ঢাকার 2টি শর্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে সফরটি নিয়ে আলোচনা চলছে, কিন্তু 16ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল এই সফরের জন্য আগে একটি অনুকূল বা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। শুধু সাধারণ কূটনৈতিক পরিবেশ নয়, ঢাকা 2টি নির্দিষ্ট বিষয়ের কথা তুলেছে। প্রথমত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে ভারতকে দ্রুত সাড়া দিতে হবে। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত যেসব ব্যক্তি ভারতে রয়েছেন বলে বাংলাদেশের দাবি, তাদেরও বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। অর্থাৎ শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে আরও কয়েকজন অভিযুক্তকে ফেরত দেওয়ার প্রশ্ন জুড়ে দিয়ে ঢাকা তারেক রহমানের দিল্লি সফরকে শর্ত সাপেক্ষ করে তুলেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি ও কূটনৈতিক পার্থক্য বুঝতে হবে। বাংলাদেশ বিষয়টিকে দেখছে রাজনৈতিক এবং প্রত্যর্পণের দাবি হিসেবে, আর ভারতের বক্তব্য শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের অনুরোধ পাওয়া গেছে এবং সেটা ভারতীয় আইন ও প্রযোজ্য বিচার বিভাগীয় প্রক্রিয়ার ভিত্তিতে বিবেচনা করা হবে। অর্থাৎ বাংলাদেশ দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত চাইছে, কিন্তু ভারত বিষয়টিকে আইনি পরীক্ষার মধ্যে রাখছে। দেখুন, কাউকে অভিযুক্ত ঘোষণা করলেই অন্য একটি দেশ তাকে সঙ্গে সঙ্গে তুলে দিতে বাধ্য নয়। অভিযোগের প্রকৃতি, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা, রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা, সম্ভাব্য শাস্তি এবং প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রম সবকিছু পরীক্ষা করা হয়। শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি আরও জটিল, কারণ তিনি শুধু একজন অভিযুক্ত ব্যক্তি নন, তিনি বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের নেত্রী এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুও তিনি। এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা। তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। ঢাকা মনে করছে ভারতের মাটিতে বসে শেখ হাসিনার এই রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমতুল্য। ভারত আবার বলছে কোনো ব্যক্তির বক্তব্য প্রকাশের সুযোগ পাওয়া আর ভারত সরকার সেই বক্তব্য সমর্থন করে, এমন দুটো জিনিস এক কথা নয়। সুতরাং তারেকের সফরের আগে বাংলাদেশ যে অনুকূল পরিবেশ চাইছে, সেই পরিবেশ তৈরির সংজ্ঞা দিল্লি ও ঢাকার কাছে এক নয়। ঢাকার কাছে অনুকূল পরিবেশ মানে শেখ হাসিনার বিষয়ে দৃশ্যমান ভারতীয় পদক্ষেপ, আর দিল্লির কাছে অনুকূল পরিবেশের অর্থ ভারত বিরোধী রাজনৈতিক প্রচার কমাতে হবে, সীমান্ত নিরাপত্তার উদ্বেগের সমাধান করতে হবে এবং সম্পর্ককে কেবল শেখ হাসিনার প্রশ্নে, ওই এক দফা প্রশ্নে বন্দি করে রাখা চলবে না। এখানেই প্রথম অচল অবস্থা। রয়টার্স এবং বিডি নিউজ 24-এর প্রতিবেদন অনুযায়ী সফর নিয়ে আলোচনা বন্ধ হয়নি, অর্থাৎ দরজা খোলা আছে, কিন্তু দরজার সামনে রাজনৈতিক শর্তের একটি ব্যারিকেড বসানো হয়েছে, তাই না? এবার আসি পরবর্তী পর্যায়ে, যে মুখে শর্ত বাস্তবে বাণিজ্য। একই দিনে ঢাকায় ভারতীয় শিল্পপতিরা। এই কূটনৈতিক উত্তেজনার মধ্যে 17 ও 18ই আগস্ট বাংলাদেশ সফরে গেল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর 18 সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের বৈঠকের তালিকায় রয়েছেন বাংলাদেশের মন্ত্রী, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা FBCCI এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডার প্রতিনিধিরা। আলোচনার বিষয়টা কি?
বাণিজ্য, বিনিয়োগ, শিল্প এবং ভারত ও বাংলাদেশ এই দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা। ঘটনাটিকে আপনাদের কাছে তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে না? মনে হবে, কারণ এটি দেখিয়ে দিচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা মাত্র সুইচ দিয়ে চলে না। রাজনৈতিক সম্পর্ক খারাপ হলেই বাণিজ্য, বিদ্যুৎ, পরিবহন, সীমান্ত বাণিজ্য, কাঁচামাল, বিনিয়োগ সব একসঙ্গে বন্ধ হয়ে যায় না। ঢাকার রাজনৈতিক বক্তব্য যতই কঠোর হোক, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ জানে ভারত শুধু একটি প্রতিবেশী দেশ নয়, ভারত বাংলাদেশের নিকটতম বৃহৎ বাজার, গুরুত্বপূর্ণ আমদানি উৎস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকারী এবং দক্ষিণ এশিয়ার প্রধান পরিবহন সংযোগ। বাংলাদেশের পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক দ্রব্য, যন্ত্রাংশ, খাদ্যপণ্য এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর বড় অংশ ভারত থেকে দ্রুত ও তুলনামূলক অনেক কম পরিবহন খরচে বাংলাদেশে আনা যায় এবং সেটাই হয়। চীন থেকে পণ্য আসতে সমুদ্রপথ লাগে, মধ্যপ্রাচ্যের জ্বালানি আনতে আন্তর্জাতিক শিপিং রুট, ডলার এবং বন্দরের ওপর নির্ভর করতে হয়, কিন্তু ভারত থেকে সড়ক, রেল, নদীপথ, পাইপলাইন এই চার পথেই সরবরাহ সম্ভব। এটা ভারতের দান নয়, এটা বুঝতে হবে। ভারতও লাভ করে, ভারতীয় সংস্থা বাজার পায়, ভারতের উত্তর পূর্বাঞ্চল সংযোগ ও বাণিজ্যের সুবিধা পায়, আর বিদ্যুৎ এবং ডিজেল বিক্রি করেও ভারত অর্থ উপার্জন করে। তবে ভৌগোলিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। পাকিস্তান বা চীন রাজনৈতিক সমর্থন দিতে পারে, প্রতিরক্ষা সরঞ্জাম দিতে পারে, বড় প্রকল্পে ঋণ দিতে পারে চীন, কিন্তু তারা কেউই বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্ত ঘিরে থাকা ভারতের জায়গা নিতে পারবে না। অতএব একই দিনে দুটি বাংলাদেশকে দেখা যাচ্ছে। একটি বাংলাদেশ দিল্লিকে বলছে আমাদের শর্ত মানুন, তারপর প্রধানমন্ত্রীর সফর। অন্য বাংলাদেশ ভারতীয় শিল্পপতিদের বলছে আসুন, বিনিয়োগ করুন, আমাদের সঙ্গে ব্যবসা করুন। এটা ভণ্ডামি বললে বিশ্লেষণ অসম্পূর্ণ হবে, মিথ্যে বলা হবে। বরং এটি রাষ্ট্র পরিচালনার দ্বৈত বাস্তবতা। ঘরোয়া রাজনীতি গ্যালারির দিকে ফিরে হাততালি পাওয়ার জন্য, গ্যালারিকে সন্তুষ্ট করার জন্য নানা রকম কসরত দেখাতে হয়, যেটা খেলার অঙ্গ নয়। মানে সেটা না করলেও হয়, তবু সেটা করতে হয়। ঘরোয়া রাজনীতির জন্য কঠোর ভাষা, কিন্তু অর্থনীতির প্রয়োজনে বাস্তববাদী দরজা খুলে রাখা। সিআইআই প্রতিনিধিদের ভারত বাংলাদেশ সফর সম্পর্কে দ্য ডেইলি স্টার তার একটা প্রতিবেদনে এই কথাটাই কিন্তু বলা হয়েছে। এরপরে আসুন যে 2 বছরের জ্বালানি অন্ধকার এবং সরকারের স্বীকারোক্তি এবং ভারতের সম্ভাব্য ভূমিকা। এই অবস্থায় বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য গোটা আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। তিনি সরাসরি বলেছেন গ্যাস ও বিদ্যুতের সমস্যা 6 মাসে বা 1 বছরে সমাধান হবে না। ভাসমান যে এলএনজি টার্মিনাল এবং সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণেই 18 মাস থেকে 2 বছর সময় লাগতে পারে কমপক্ষে। অতএব জ্বালানি সমস্যার কোনো তাৎক্ষণিক সমাধান নেই। এটি শুধু ভবিষ্যৎ পরিকল্পনার বিবৃতি নয়, এটি তারেক সরকারের একটি প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সীমাবদ্ধতা সরকার স্বীকার করে নিল। ক্ষমতায় আসার পরে সরকার 180 দিনের যে অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছিল, তার অন্যতম বিষয় ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। 6 মাস পরে সরকারের মন্ত্রী বলছেন আরও অন্তত 2 বছর অপেক্ষা করতে হবে। এই সংকটের কয়েকটি স্তর আছে। প্রথমত, বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক গ্যাস উৎপাদন ক্রমশ কমছে। দ্বিতীয়ত, এলএনজি, তেল এবং কয়লার মতো আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভরতা বাংলাদেশের আরও বেড়েছে। আইইএফ এর বিশ্লেষণ অনুযায়ী 2020-21 থেকে 2024-25 অর্থ বছরের মধ্যে বাংলাদেশের প্রাথমিক জ্বালানি আমদানি নির্ভরতা, আমদানি করতে হবে যে জ্বালানি, সেটা 47.7% থেকে বেড়ে 62.5% হয়েছে। অথচ গ্রিড ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ মাত্র
2.3%। তৃতীয়ত, পশ্চিম এশিয়ার সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি বাংলাদেশের আমদানি খরচ ভয়াবহভাবে বাড়িয়েছে। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের তেল আমদানি ব্যয় দাঁড়িয়েছে প্রায় $10.63 বিলিয়ন, যেটা আগের অর্থ বছরের তুলনায় এই বৃদ্ধি প্রায় 107%, ডবলের বেশি। মোট পণ্য আমদানি ব্যয়ের 14% বেশি চলে গেছে শুধু জ্বালানি তেলে। অর্থাৎ জ্বালানি সংকট শুধু পেট্রোল পাম্প বা লোডশেডিং এর সংকট নয়, এটি ডলারের সংকট, শিল্প উৎপাদনের সংকট, রপ্তানি প্রতিযোগিতার সংকট এবং মূল্যস্ফীতির সংকট। গ্যাস না পেলে কারখানা পূর্ণ ক্ষমতায় চলবে না, বিদ্যুৎ অনিশ্চিত হলে উৎপাদন ব্যয় বাড়বে, ডিজেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, আর শেষ পর্যন্ত বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বাড়বে। জ্বালানি সংকটে 2 বছর লাগার বক্তব্য এবং এই সম্পর্কে বলা হচ্ছে ভারতের কাছে এখন আর্জেন্ট অনুরোধ যাচ্ছে, আমাদের ডিজেল পাঠান, তেল পাঠান। এই জায়গাতেই ভারত অপরিহার্য। এখন প্রশ্ন, বাংলাদেশ কি অন্য দেশ থেকে জ্বালানি কিনতে পারে না? নিশ্চয়ই পারে। বাংলাদেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল কিনে থাকে। রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়ও চেয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, মধ্য এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ একাধিক উৎস বাংলাদেশ অনুসন্ধান করেছে। অতএব ভারত ছাড়া পৃথিবীতে বাংলাদেশের জ্বালানির আর কোনো উৎস নেই, এ কথা তথ্যগতভাবে ঠিক নয়। কিন্তু সংকটের সময় দ্রুত, নির্ভরযোগ্য এবং তুলনামূলক কম খরচে সরবরাহের ক্ষেত্রে ভারতের বিকল্প বাংলাদেশের কাছে কেউ নেই। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে অসমের নুমালীগড় শোধনাগার থেকে সরাসরি বাংলাদেশের পার্বতীপুরে ডিজেল পৌঁছে যায়। সমুদ্রের অশান্ত রুট, বন্দরে জট বা দীর্ঘ শিপিং এই সময়ের প্রয়োজনই হয় না, সেটা পাইপলাইন দিয়ে পৌঁছে যাচ্ছে। 2026 সালে এই ব্যবস্থায় বছরে প্রায় 1,80,000 টন ডিজেল সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল এবং ভারত সেটা পাঠাচ্ছে। সংকটের সময় প্রথমে 5,000 টন এবং পরে আরও 7,000 টনের চালান পাঠানোর খবর ইতিমধ্যে এসে গেছে, মানে সেটা পৌঁছে গেছে। বিদ্যুতের ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা থেকে বাংলাদেশে গত 1 দশক ধরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এছাড়া ভারতীয় গ্রিড ও ভারত সংযুক্ত বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই বাংলাদেশের জ্বালানির একমাত্র সম্ভাব্য উৎস ভারত নয়, এটা ঠিকই, কিন্তু বর্তমান সংকটে স্বস্তি দেওয়ার মতো সবচেয়ে কাছের, পরীক্ষিত এবং অবকাঠামোগতভাবে প্রস্তুত অংশীদার হলো ভারত। আর জ্বালানি সংকট যদি সত্যি 2 বছর স্থায়ী হয়, তাহলে দিল্লির সঙ্গে দীর্ঘ কূটনৈতিক সংঘাত চালানো ঢাকার পক্ষে সম্ভব নয়, ঢাকাকে মাথা নোয়াতে হবে। 6 মাসে, এরপরে আসি 6 মাসে তারেক সরকারের রিপোর্ট কার্ড। এবার মূল প্রশ্ন, তারেক সরকারের 6 মাসের প্রাপ্তি কি আর অপ্রাপ্তি কি? সরকারের নিজের রিপোর্ট এবং স্বাধীন পর্যবেক্ষকদের মূল্যায়ন এক নয়, তাই দুই দিকই দেখা প্রয়োজন। প্রথম সাফল্য, এই সরকারের রাজনৈতিক অনিশ্চয়তা, যেটা মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে ছিল, সেই অনিশ্চয়তাটা খানিকটা কমেছে, এটা প্রথম সাফল্য। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনের সময়সূচি,